আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবিকে বোস সংবাদ শিরোনাম। ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরে মানুষের জন্য একটি নিরাপদ দেশ গড়ে তোলা হবে। রাজধানীর নির্বাচনী জনসভায় তারেক রহমান ধানের শীষকে বিজয়ী করার আহ্বান। আওয়ামী লীগ যে অপকর্ম করেছে আরেকটি দল তা অব্যাহত রেখেছে। রাজধানীতে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির ভোটে চাঁদাবাজদের পরাজিত করার আহ্বান নাহিদ ইসলামের। প্রার্থীদের সহিংস আচরণ সার্বিক নির্বাচনী পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে ডক্টর ইফতেখারুজ্জামান। আচরণবিধি লঙ্ঘন ও অসুস্থ প্রতিযোগিতা রোধে সরকার ও ইসি ব্যর্থ। নির্বাচন নিয়ে অর্ধেকেরও বেশি জনগণ উদ্বিগ্ন। এবারের ভোটকে চরম অনিরাপদ মনে করছেন দেশের 26% মানুষ, গবেষণা প্রতিবেদনের তথ্য। নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। শেষ মুহূর্তের জনসংযোগে ব্যস্ত প্রার্থী সমর্থকরা। প্রচারণায় শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার দাবি ভোটারদের। সেনা সদস্যরা র্যাবে গিয়ে পেশাদার খুনিতে পরিণত হয়। ট্রাইব্যুনালের গুম খুনের সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া। এবং নির্বাচন বিঘ্ন করতে চট্টগ্রাম বন্দর জিম্মি করে আন্দোলন করা হচ্ছে। মন্তব্য নৌ পরিবহন উপদেষ্টার। ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করছে না অন্তর্বর্তী সরকার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরে মানুষের জন্য একটি নিরাপদ দেশ গড়ে তোলাই বিএনপির প্রধান নির্বাচনী অঙ্গীকার বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান। রাজধানীতে আলাদা নির্বাচনী জনসভায় তিনি বলেন, এবারের নির্বাচন মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। দেশ পুনর্গঠনে বিএনপি যে পরিকল্পনা হাতে নিয়েছে তা বাস্তবায়নে 12 তারিখে জনগণকে সঠিক প্রার্থীকে বেছে নিতে হবে। ধানের শীষকে বিজয়ী করলে রাজধানীবাসীর জীবন ও জীবিকার নিরাপত্তা বিধান করা হবে বলে জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নিজ নির্বাচনী আসন ঢাকা 17 থেকে রাজধানীতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ক্যান্টনমেন্টের ইসিবি চত্বরে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে রাজধানীকে নিরাপদ নগরীতে পরিণত করা হবে। এলাকার সন্তান হিসেবে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ চান তারেক রহমান। দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই, নিরাপদ শহরে পরিণত করতে চাই। যেই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময় দিনে যে কোনো সময় হাঁটতে পারবেন, যেই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। এরপর ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হকের নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপির কাণ্ডারি। সেখানে তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। দেশকে সঠিক পথে রাখতে মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আজ সময় এসেছে দেশ এবং দেশের মানুষের আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হবে। এবং সে কারণেই আপনারা নিশ্চয়ই 2 দিন আগে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সমগ্র দেশের মানুষের সামনে আমরা আমাদের দলের ম্যানিফেস্টো উপস্থাপন করেছি। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে একটি বিশাল বড় কাজ আছে। 12 তারিখে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে, নির্বাচিত করতে হবে যে কাদেরকে দিয়ে আমরা দেশ পরিচালনার দায়িত্ব করব। এ সময় তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দুর্নীতি নির্মূল করাই বিএনপির প্রধান লক্ষ্য। যেই অধিকার আদায়ের জন্য ওই মানুষগুলো জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে কেউ কেউ, সেই অধিকার আমাদের আদায় হওয়ার সময় হয়ে এসেছে। অর্থাৎ 12 তারিখ যেই। এরপর ঢাকা 15 আসনে জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, ধানের শীষ বিজয়ী হলে নগরবাসীর নাগরিক সমস্যার সমাধান করা হবে।
সারা দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনী সমাবেশ শেষে এবার রাজধানীবাসীর ভাগ্য পরিবর্তনে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরলেন তারেক রহমান। বললেন, রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করা একটি দল অতীতেও দেশের মানুষের সাথে প্রতারণা করেছে, ভবিষ্যতে তাই করবে। তাই তাদের কোনো কথায় বিভ্রান্ত না হয়ে দেশ পুনর্গঠন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে দেশের মানুষকেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, চলে যেতে চাচ্ছি রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান। কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসভায় যুক্ত হবেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী মুশফিকুর রহমানের সাথে। মুশফিক, কিছুক্ষণের মধ্যেই তো তারেক রহমান জনসভায় যুক্ত হতে যাচ্ছেন। নেতা কর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন সেই সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন, এবং জনসভার যে সামগ্রিক অবস্থা সে সম্পর্কেও আপনার কাছ থেকে জানতে চাই। ফাতিহা, শ্যামলী ক্লাব মাঠ আজ লোকে লোকারণ্য, এবং আমরা যেটা দেখেছি শুধুমাত্র মাঠের ভেতরে না, মাঠের বাইরে যে রাস্তা, সেই রাস্তায়ও কিন্তু বিএনপির নেতাকর্মী এবং এই ঢাকা 13 আসনের যারা ভোটার আছে সেই ভোটার দ্বারা কিন্তু আসলে লোকে লোকারণ্য হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই এই শ্যামলী ক্লাব মাঠে এসে উপস্থিত হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিন্তু তার যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণা শুরু করেছিলেন আজ ইসিবি চত্বর থেকে। দেখতে পাচ্ছেন যে এখানে যারা নেতাকর্মী আছেন, বিশেষ করে ভোটার আছেন, তাদের মধ্যে যে উত্তেজনা উন্মাদনা বিরাজ করছে সেটা কিন্তু তুঙ্গে রয়েছে। তারা তাদের চোখের সামনে থেকে আসলে তাদের যে নেতা, তাদের দলের প্রধান তারেক রহমান, তাকে দেখার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যেমন পূরণ হবে। এবং তারা বলছেন যে এই যে তারেক রহমানের যে জনসভা, ঢাকায় আজকে তিনি 6টি জনসভা করছেন, শ্যামলী ক্লাব মাঠে 5ম জনসভা সেটা অনুষ্ঠিত হবে। কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু এখানে যোগ দিবেন, এবং এরই মধ্যে কিন্তু তার নাম বারবার ঘোষণা করা হয়ে গেছে। তিনি কাছাকাছি চলে এসেছেন, এবং যারা আছেন তার ভোটার এবং নেতাকর্মী তারা বলছেন যে ঢাকার বাইরে এতদিন ব্যস্ততার কারণে তিনি ঢাকার ভেতরে সময় দিতে পারেননি, তবে ঢাকার ভেতরে তার যে জনসভা, সেই জনসভা করার কারণে ঢাকার যারা ভোটার আছেন বিভিন্ন আসনের এবং ঢাকার যারা নেতাকর্মী আছেন তারা যেভাবে তারা প্রফুল্লিত হয়েছেন এবং আরো সুসংগঠিত হয়েছেন, এবং ভোটাররা আসলে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে আসলে ভোট দেবেন, এমনটাই আসলে তারা বারবার বলছেন। এবং এখন কিন্তু তিনি কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন আসলে শ্যামলী ক্লাব মাঠ দিয়ে। তিনি কিন্তু চলে এসেছেন, এবং তারেক রহমান কিন্তু বেশ বিশেষ করে পল্লবীতে তিনি যেটা বলেছেন, বিহারি সম্প্রদায়ের মানুষের জন্য তার স্থায়ী যে বসবাসের যে ব্যবস্থা তিনি করবেন আইনি ভিত্তি করে, সেটা কিন্তু মানুষকে বেশ স্পর্শ করেছে। এবং যারা বিদেশে যেতে আগ্রহী চাকরি নিয়ে, তাদেরকে কিন্তু আসলে তিনি ঋণের সহজ শর্তে যে ঋণ, সেই ঋণের ব্যাপারে কিন্তু যে বক্তব্যটা দিয়েছেন, সেটা কিন্তু আমরা কথা বলেছি পরে মানুষের সাথে, তারা কিন্তু বলেছেন সেটা কিন্তু খুব স্পর্শ করেছে যে বাপদাদার ভিটামাটি বিক্রি করে আর কোনো যুবককে বা আর কাউকে বিদেশে পাড়ি জমাতে হবে না। ফাতিহা, এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ খবর। জি মুশফিক, আপনি সেখানেই থাকবেন আশা করছি শ্যামলী ক্লাব মাঠ থেকে। এরপরে তারেক রহমানের জনসভার বক্তব্য জানার জন্য আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। আওয়ামী লীগ যে অপকর্ম করেছে 5ই আগস্টের পর আরেকটি দল তা অব্যাহত রেখেছে। দুর্নীতিবাজ চাঁদাবাজদের 12ই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বাড্ডার ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় তিনি বলেন, পুরনো চাঁদাবাজদের জায়গায় নতুন চাঁদাবাজদের জায়গা দিতে জুলাই অভ্যুত্থান হয়নি। এ সময় ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 12ই ফেব্রুয়ারি ভূমিদস্যু দখলবাজদের সিন্ডিকেট জনগণ ভেঙে দিবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর বাড্ডায় ডিআইটি মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করে এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। এতে এনসিপি, জামাত, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 11 দলীয় জোটের নেতৃবৃন্দ অংশ নেন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসেন নেতাকর্মীরা। সমাবেশে নেতারা বলেন, 17 বছর কর্মীদের নির্যাতনের মুখে ফেলে বিদেশে পালিয়ে থাকা নেতার কাছে গণতন্ত্রের সবক শুনতে চায় না জনগণ। আমরা কি আজকে ওয়াদা করতে পারি নাহিদ ইসলাম এই 11 আসনে জয়যুক্ত হবে? গণজোয়ারে বিতসন্ত্রস্ত হয়ে যিনি আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তিনি এখন বক্তব্যে আবল তাবল বলা শুরু করেছেন না। ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে
ইনশাআল্লাহ। এ সময় নিজেকে এলাকার সন্তান হিসেবে ভোট চান নাহিদ ইসলাম। বলেন, জুলাই আন্দোলনে ঢাকা 11 আসন তাকে আশ্রয় দিয়েছে। সংসদে গিয়ে এলাকার উন্নয়ন করে ঋণ পরিশোধ করবেন তিনি। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেবার ব্যবস্থা করব। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা 11 থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। বিএনপির সমালোচনা করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, শেখ হাসিনার 10 টাকার চালের প্রতিশ্রুতি আর বিএনপির ফ্যামিলি কার্ড একই রকম ভুয়া। 10 টাকা শের ধরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। একটি দল ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়ে দুর্নীতি বন্ধ করতে চাইছে, যা হাস্যকর বলে মন্তব্য করেন জামায়াতের আমির। আগস্টের 6 তারিখ থেকে শুরু করে এই পর্যন্ত এই অপকর্ম যারা শুরু করেছিল তারাই অপকর্ম বন্ধ করে নাই। তাদের জ্বালায় অতিষ্ঠ সাধারণ মানুষ, ব্যবসায়ী, এমনকি ফুটপাতে যে ভিক্ষুক লোকটা ভিক্ষা করে তাই ওদের কাছ থেকে ছাড়া নেয়। আমাদের সন্তানদেরকে বুকে নিয়ে জুলাই মাসে এই জন্য লড়াই করেছিল যেখানে পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম হবে। এ সময় ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের সহিংস আচরণ সার্বিক নির্বাচনী পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আচরণবিধি লঙ্ঘন ও অসুস্থ প্রতিযোগিতা রোধে সরকার ও ইসি ব্যর্থ হয়েছে। এবারের নির্বাচনেও সেই পুরনো রাজনৈতিক চর্চা অব্যাহত আছে বলেও মন্তব্য করেন তিনি। সঠিকভাবে দায়িত্ব পালন না করায় সরকার ও কমিশন গণভোটকে বিতর্কিত করেছে বলে সমালোচনা করে টিআইবি। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাক নির্বাচন ও ভোট পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। এতে জানানো হয়, এবারের নির্বাচনে অনুমোদিত সময়ের আগেই রাজনৈতিক দল ও প্রার্থীরা প্রচারণা শুরু করেন। 33.8% প্রার্থী নির্বাচনী ব্যয়সীমা 25 লাখ টাকা অতিক্রম করে প্রায় 1,20 লাখ টাকা খরচ করেছেন। 45 জন ঋণগ্রস্ত প্রার্থীর মনোনয়ন বৈধ করায় বিস্ময় প্রকাশ করেছে টিআইবি। নির্বাচনী সহিংসতার পাশাপাশি পতিত কর্তৃত্ববাদী শক্তির ঘোষিত নির্বাচন বিরোধী অবস্থান ও তৎপরতার ফলে পরিস্থিতি অধিকতর অস্থিতিশীল হয়েছে ও ঝুঁকির সৃষ্টি হচ্ছে। এই নির্বাচনে 5% নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়ার অঙ্গীকার থাকলেও তা পূরণ করেনি রাজনৈতিক দলগুলো। টিআইবি বলছে, বিএনপি 2.8%, জাতীয় পার্টি 3.1% এবং এনসিপি সর্বোচ্চ 6.3% নারী প্রার্থী দিয়েছে। বিপরীতে জামায়াত সহ 30টি দল দেয়নি কোনো নারী প্রার্থী। ভোটের মাঠে নারী বিদ্বেষী মন্তব্য, অশ্লীলতা ও হয়রানির অভিযোগও করেছে সংস্থাটি। অর্থ, ধর্ম, পেশি, পুরুষতন্ত্র, গরিষ্ঠতন্ত্র, এই 5টা হচ্ছে মৌলিক রাজনৈতিক পুঁজি। এর প্রভাবে প্রভাবান্বিত এমন ভাবে কেন্দ্রীয় পর্যায়ে সুপরিচিত নেত্রী তাকে কম্প্রোমাইজ করা হয়, তাকে স্যাক্রিফাইস করা হয় রাজনৈতিক ধর্মভিত্তিক রাজনীতির সাথে কোয়ালিশনের কারণে। যৌথ অভিযান চললেও প্রতিপক্ষের উপর হামলা, গুলিবর্ষণ, হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততার সমালোচনা করেছেন ডক্টর ইফতেখার। রাজনৈতিক দল তারা এত প্রভাবশালী যে নির্বাচন কমিশন অনেক সময় কঠোর অবস্থান নিতে ব্যর্থ। প্রভাবশালী রাজনৈতিক দলসমূহের বিপরীতমুখী অবস্থানের কারণে গণভোট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সরকারের দোতল্যমানতা ছিল। উভয় পক্ষের সন্তুষ্টি প্রত্যাশী অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে, যা শুরুতেই গণভোটের বিষয় এবং প্রশ্ন নিয়ে ধোঁয়াশা বিষয়বস্তু এবং প্রশ্ন যেভাবে রচিত হয়েছে সেটা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং বিতর্কের জন্ম দিয়েছে। এখনো দুর্নীতি বন্ধ না হওয়ায় হতাশা জানিয়ে দ্রুত সরকারের উপদেষ্টাদের আর্থিক বিবরণী প্রকাশের আহ্বান জানিয়েছে টিআইবি। তার উপদেষ্টা পরিষদ এবং সরকারি কর্মচারীরা সম্পদের বিবরণী প্রকাশ করেন, জমা দেন। এ সময় দুর্নীতির বিরুদ্ধে না এবং গণভোটের পক্ষে হাঁ জানাতে নাগরিকদের প্রতি অনুরোধ করেন টিআইবির প্রধান নির্বাহী। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন এনসিপির আহ্বায়ক
নাহিদ ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিজেদের ভাগ্য বদলে নিয়েছে। বিপরীতে সাধারণ মানুষ, শ্রমজীবী শ্রেণী এবং প্রান্তিক জনগোষ্ঠী সর্বক্ষেত্রে বঞ্চিতই থেকে গিয়েছে। স্বাধীনতার পর রাষ্ট্রের মূল প্রতিশ্রুতি ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। কিন্তু বাস্তবে রাজনৈতিক আনুগত্যই হয়ে উঠেছে সামাজিক ও অর্থনৈতিক সাফল্যের প্রধান শর্ত। চাকরি, ব্যবসা, শিক্ষা, নিরাপত্তা এবং বিচার ব্যবস্থাতেও প্রভাবশালীদের জন্য অবৈধ ও বিশেষ সুযোগ তৈরি করা হয়েছে। ক্ষমতার কাছাকাছি থাকা রাজনীতিক, আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি চক্র রাষ্ট্রীয় সম্পদ, ব্যাংক ব্যবস্থা এবং উন্নয়ন প্রকল্পকে ব্যবহার করে নিজেদের সম্পদ বাড়িয়েছে, আর সাধারণ মানুষের জীবনের মৌলিক প্রয়োজন পূরণের সংগ্রামী ব্যস্ত থেকেছে। বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা গড়ে উঠেছে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে। পরিকল্পিতভাবে এই মহানগর ও তার আশেপাশে বসবাসকারী 2 কোটি মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে বড় বড় সব অবকাঠামো, অর্থনৈতিক সুযোগ সুবিধা, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আর এদের মাথার উপরে বসে রাজধানী কেন্দ্রিক একটি ছোট্ট ধনিক শ্রেণী তৈরি হয়েছে, যারা অসৎ উপায়ে রাষ্ট্রীয় সম্পদ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। অথচ প্রকৃত উন্নয়ন হলে তা দেশের সব অঞ্চলে সমানভাবে বিস্তৃত হওয়ার কথা ছিল। গ্রাম, মফস্বল, শহর ও দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের আকাঙ্ক্ষিত জনদাবি উপেক্ষিতই রয়ে গিয়েছে। এই বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধেই জুলাই বিপ্লব ছিল একটি গণবিদ্রোহ, যার লক্ষ্য ছিল পুরনো বন্দোবস্ত ভেঙে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। কিন্তু পুরনো ব্যবস্থার সুবিধাভোগীরা আবারও পূর্বেকার দুর্নীতিগ্রস্ত, বেইনসাফের বৈষম্যমূলক কাঠামো ফিরিয়ে আনতে পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে। ফ্যাসিস্ট যুগে সংগঠিত গুম, খুন, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার বিচার হবে। দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদী শাসনে খুনি হাসিনা গুম, হত্যা, বিনা বিচারে কারাবন্দী, হামলা, নির্যাতন, মিথ্যা মামলা করার ক্ষেত্রে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। এতে আওয়ামী লীগ ও তার ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠন, পুলিশ, র্যাব, বিজেপি, ডিজিএফআই, এনএসআই এমন সকল সরকারি বাহিনী ও সংস্থাকে সক্রিয়ভাবে কাজে লাগিয়েছে। তার এই অপকর্মে ব্যবহৃত হয়েছে জনপ্রশাসন, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনী সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান। 24-এর গণ অভ্যুত্থান ও জুলাই বিপ্লব সম্পন্ন হওয়ার পরে এর সবগুলোই ভেঙে পড়েছে। এতে নেতৃত্ব প্রদানকারী হোমরা চোমরাদের কিছু লোক পালিয়েছে, কিছু বিচারের আওতায় এসেছে, অনেককে আনার চেষ্টা করা হচ্ছে। বহু সামরিক, বেসামরিক আমলা ও বিচারক এখনো কর্মে নিয়োজিত রয়েছে। জুডিশিয়ারি, সিভিল সার্ভিস ও পুলিশ বিভাগের শীর্ষ নেতৃত্ব ভেঙে পড়লেও ডিফেন্স সার্ভিস এখনো অটুট রয়েছে। তবে হাজার হাজার খুনি, লুটেরা, অপরাধীদের সেনানিবাসে আশ্রয় নেওয়া, সেখান থেকে নিরাপদে দেশান্তরিত হওয়া, কর্মস্থল থেকে কিছু জেনারেলের পালিয়ে যাওয়া, অবসরপ্রাপ্তদের বহির্রাষ্ট্রে আশ্রয় নেওয়া ইত্যাদি আমাদের জন্য ছিল অনাকাঙ্ক্ষিত। আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি, বিভিন্ন বাহিনীর ভেতরে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে। তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি বিধান করা হবে। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে প্রচারিত ভাষণ দিচ্ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আসন্ন নির্বাচন নিয়ে দেশের 50%-এরও বেশি মানুষ উদ্বিগ্ন, আর প্রায় 26% মানুষ নির্বাচনকে চরম অনিরাপদ মনে করেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS এর এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন নিয়ে আলোচনায় সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন সংস্কার কমিশন সুপারিশ করলেও তা মানা হয়নি। এ সময় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকার কি নির্বাচনে সংখ্যালঘুদের ভোটাধিকার এবং ভোট পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহি শিরোনামে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। এতে জানানো হয় 50.7% মানুষ এবারের নির্বাচন নিয়ে উদ্বিগ্ন, আর 25.8% মানুষ নির্বাচনকে একেবারেই নিরাপদ মনে করছেন না। যেখানে রাজনৈতিক ঐক্যমত রয়েছে সেগুলো নিয়ে এগুলো ভালো ছিল, সেটি ডিবেটটা আজকের বিষয় না। এ সময় সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার, ভোট পরবর্তী সহিংসতা ও সমতা নিয়ে শঙ্কার কথা জানান বক্তারা। নির্বাচনে অন্যতম একটা বড় আমাদের উদ্বেগের বিষয় হলো যে আমরা সাইবার মাধ্যমে কি করব, এই প্ল্যাটফর্মগুলোতে কি করব। এই যে মাইনরিটি সম্প্রদায় আছে তাদের বাড়িতে গিয়ে খড়ের গাদার মধ্যে সেখানে আগুন দিয়ে আসছে। অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPDর সম্মাননীয় ফেলো ডক্টর
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনৈতিক গণতন্ত্র ছাড়া সংখ্যালঘুর সমস্যার সমাধান সম্ভব নয়। ধর্মীয় সংখ্যালঘু মানুষ, ওই ক্ষুদ্র জাতিগোষ্ঠী, ওই পিছিয়ে পড়া মানুষগুলোকে ভোটের দিনে তাদের যাওয়ার নিশ্চিত দিতে হবে। ভোট উত্তর কোনো সহিংসতার শিকার যাতে তারা না হয় সেটা দেখতে হবে, এবং ভোট উত্তর পরিস্থিতিতে তারা জীবন জীবিকাতে যেন কোনোভাবে বৈষম্যের শিকার না হয় সেটার দায়িত্ব নিতে হবে। এটার দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের। বদিউল আলম মজুমদার বলেন, রাজনীতি এখন ব্যবসায় পরিণত হয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা জরুরি বলেও মনে করেন তিনি। রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন, দুর্বৃত্তায়িত রাজনৈতিক অঙ্গন, আমাদের নষ্ট রাজনীতি, আমাদের রাজনীতিতে ব্যবসায় পরিণত হয়ে গিয়েছে। এখন যে অর্থবিত্তের মালিক হওয়ার মোক্ষম উপায় হলো রাজনৈতিক ক্ষমতা। নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়ন ও তার মূল্যায়ন করে তা প্রকাশ করা হবে বলে জানান সিজিএস এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান। এবং তারা এটা বাতিলের দাবি জানিয়েছিল ক্ষমতায় গিয়ে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ভোটারদের মন জয় ও প্রতিপক্ষ প্রার্থীর যুক্তি খণ্ডনের লড়াই চলছে দেশ জুড়ে। এ লড়াইকে স্বাগত জানিয়ে ভোটাররা বলছেন, এটি যেন পেশি শক্তি প্রদর্শনের লড়াইয়ে রূপ না নেয়। মিজান শাহজাহানের রিপোর্ট। উঠেছে ইলেকশনের জোয়ার। 3 দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার সুযোগ নেই প্রার্থীদের। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা। ঠাকুরগাঁও 1 আসনের জগন্নাথপুরে পথসভায় অংশ নেন ওই আসনে বিএনপির প্রার্থী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় গণভোটে হা ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। ঢাকা 8 আসনের নটরডেম কলেজ এলাকায় জনসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা করতেছে, কারণ এই সরকারের বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ লোকগুলো বসে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণসংযোগ করেছেন একই আসনে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। আমার বিরুদ্ধে এমন কোনো জায়গা হয় না হেনস্থ করা, আমাকে ছোট বেয়াদব বলা, সবকিছু করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। মানসিকভাবে আমি 1 সেকেন্ডের জন্য ভেঙে পড়ি নাই। দক্ষিণ বনশ্রীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে মত বিনিময় করেছেন ঢাকা 9 আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। আমরা যদি একটা উদাহরণ তৈরি করতে পারি, বাকি যে তরুণ প্রজন্ম রয়েছে তারাও তখন আগ্রহী হবে যে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে আসলে অনেক ভালো ভালো কিছু করা যায়। ঢাকা 7 আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ। এ সময় তিনি বলেন, তার এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ লোকরা মাঠে নেমেছে ভোট দেওয়ার জন্য এবং ভোট ক্যাম্পিং করছে। এদিকে কুমিল্লা 3 আসনে বিএনপির প্রার্থী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও জামাতের প্রার্থী ইউসুফ হোসেন প্রচারণা চালিয়েছেন। নাটোর 1 আসনে জামাতের প্রার্থী আবুল কালাম আজাদ প্রচারণা চালিয়েছেন তার নির্বাচনী এলাকায়। একই আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন। নাটোর 2 আসনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নোয়াখালী 6 আসনের হাতিয়ায় সড়ক প্রচারণা চালান বিএনপি, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরা। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে জামাতের প্রার্থী মিজানুর রহমান নাচলে নির্বাচনী সভা করেছেন। ময়মনসিংহ 10 আসনে নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপির প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু। মিজান শাহজাহান, এটিএন বাংলা। বারবার ভুল দল ও ভুল নেতা নির্বাচন করায় 1 সাগর রক্ত দিয়ে কেনা বাংলাদেশের আশানুরূপ কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। বাংলাদেশ টেলিভিশনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, ইসলামী আন্দোলন ন্যায় এবং সম্পদের সমান বন্টনের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। এজন্য সারা দেশে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান মুফতি রেজাউল। ইনশাআল্লাহ
আগামী 12 তারিখ আপনারা হাত পাখা প্রতীকে ভোট দিয়ে আমাদেরকে বিজয় করলে জনপ্রত্যাশার বাংলাদেশ নির্মাণ করব ইনশাআল্লাহ। সকলের ধর্মীয় বিশ্বাস রক্ষা ও পালনের নিরাপদ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করছে যে বাংলাদেশ তার সকল প্রতিবেশী ও বিশ্বের অপরাপর রাষ্ট্রের সাথে পারস্পরিক সম্মান ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলবে। সেনা সদস্যরা র্যাবে গিয়ে পেশাদার খুনিতে পরিণত হয় বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম ও হত্যার মামলায় দেয়া সাক্ষ্যে তিনি একথা বলেন। এ সময় বেআইনি গুম ও হত্যার বিষয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বেপরোয়া মনোভাবের কথাও তুলে ধরেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম ও হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসাবে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভুঁইয়া। জবানবন্দিতে তিনি বলেন, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কতিপয় কর্মকর্তা অপরাধ করলেও বিচারের মুখোমুখি হতে হয়নি কাউকে, যা সেনাবাহিনীর মনস্তত্ত্বে বিচারহীনতার সংস্কৃতির জন্ম দেয়। র্যাবের সেনা সদস্যদের যোগ করা সবচেয়ে বড় ভুল ছিল বলেও মন্তব্য করেন তিনি। তিনি তার সাক্ষ্যের মধ্য দিয়ে কিন্তু এটা বলার চেষ্টা করে কিভাবে ডিজিএফআই-কে দিয়ে তারিক সিদ্দিকীরা একটা ডিফ্যাক্টো কমান্ড স্ট্রাকচার তৈরি করেছিলেন এবং তারা অপরাধমূলক কাজ করতেন, রাজনীতি নিয়ন্ত্রণ করতেন। সেনাবাহিনীর কোনো অংশকে দিয়ে তাদেরকে নানান ধরনের অপরাধমূলক কার্যক্রম করা হয়েছে বলে তিনি সাক্ষী দিয়ে বলেছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে আর্মি অফিসারদেরকে পাঠানোর মাধ্যমে যে ক্ষতি হয়েছে সেনাবাহিনী, তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করত। জবানবন্দিতে সাবেক এ সেনাপ্রধান আরও বলেন, শেখ হাসিনা ভাবতেন একটি দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনী তার জন্য নিরাপদ। তার দাবি, গুম ও হত্যার বিষয়ে বেপরোয়া ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। র্যাবে গিয়ে গুমপূর্বক মানুষ হত্যা করার ব্যাপারে যে তার দক্ষতা এবং বেপরোয়া মনোভাব ছিল, সেটির বিষয়ে তিনি আদালতে বলেছেন। সেনাবাহিনীকে তার আপন মহিমায় ভাস্বর করার জন্য একজন সাবেক সেনাপ্রধান হিসেবে তিনি ব্যাপক চেষ্টা করেছিলেন, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়েছে তারিক সিদ্দিকী এবং শেখ হাসিনার কারণে। সেই কথাগুলো তিনি তুলে ধরেছেন। জবানবন্দিতে সেনাবাহিনীকে নিয়ে সাবেক সেনাপ্রধান গীবত গিয়েছেন, যা দুঃখজনক বলে মন্তব্য করেন জিয়াউল আহসানের আইনজীবী। সেনাবাহিনীর সদস্যদের জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, কারণ উনি বলেছেন যে 1972 সাল থেকে এখন পর্যন্ত সমস্ত অন্যায় অপরাধ যেগুলো সরকারিভাবে হয়েছে সবগুলোর সাথে সেনাবাহিনী যুক্ত। ওনার মোদ্দা কথা আমি এটুকুই বুঝতে পেরেছি। পরে ইকবাল করিম ভুঁইয়ার সাক্ষ্য গ্রহণ সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন বিঘ্ন করতে চট্টগ্রাম বন্দর জিম্মি করে আন্দোলন করা হচ্ছে বলে মনে করছেন নৌ পরিবহন উপদেষ্টা। তাদের কঠোরভাবে দমন করা হবে। তিনি জানান, বন্দরের নিউ মোরিং কন্টেইনার হ্যান্ডেলিংয়ে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করছে না অন্তর্বর্তী সরকার। এদিকে বাণিজ্য উপদেষ্টা জানান, দেশের স্বার্থে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করছে সরকার। দাবি করেন, বিমানসহ কোনো খাতে অনিয়ম স্বজনপ্রীতি করেননি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর কর্মীদের আন্দোলনে অচল হয়ে পড়েছে। এতে 13,000 কন্টেনার জটে 8,000 কোটি টাকা ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। আটকা পড়েছে রমজানের ভোগ্যপণ্য। নিউ মোরিং কন্টেনার হ্যান্ডেলিংয়ের কাজ দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদের আন্দোলন এখন রাজনৈতিক মোড় নিয়েছে বলে মনে করছেন নৌ উপদেষ্টা। তারা এখন নতুন নতুন দাবি নিয়ে আসছে, পলিটিক্যাল দাবির মতো। ইলেকশন আর কয়েকদিন পরে ওই কনস্টিটিউয়েন্সিতে তারা একটা গন্ডগোল সৃষ্টি করছে। এটা ইলেকশন কমিশনের দেখার ব্যাপার। আমি সিইসি মহোদয়কে অনুরোধ করেছি। তিনি জানান, ভোটের আগে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হচ্ছে না, তাই অন্যায় আন্দোলন মেনে নেবে না সরকার। 18 কোটি মানুষকে তারা জুম্মা রাখছে। এইটা চলতে দেওয়া যায় না। একটা চিঠি ডিপি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টাকে দিয়েছেন, যে মেসেজটা আমি পেয়েছি, যে তারা আরও সময় চায়। এদিকে নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে যে সমালোচনা উঠেছে, তার জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, আমেরিকার শুল্ক কমাতে এর বিকল্প ছিল না। আপনি কি চান যে
বর্তমান সরকার আগামী সরকারের জন্য এমন একটা বার্ডেন রেখে দিয়ে যাক যে যেখানে রপ্তানি শুল্ক এত উচ্চ পর্যায়ে চলে যাক, যেখান থেকে নামানোর জন্য আপনার এই 7 লক্ষ চাকরি, আপনার 1 লক্ষ কোটি টাকার ব্যবসাকে আপনি বাজি ধরতে চান। উপদেষ্টা দাবি করেন, বিমানের চেয়ারম্যান ও একিজ বশির এভিয়েশনের লাইসেন্সের ক্ষেত্রে কোনো অনিয়ম করেননি তিনি। আপনি কি জানেন যে আমি বাংলাদেশের 23তম বিমান বোর্ডের চেয়ারম্যান, যারা তার আগে 22 জন মন্ত্রী এবং উপদেষ্টা বিমান বোর্ডের চেয়ারম্যান ছিলেন। নির্লজ্জ স্বজনপ্রীতি, একটা উদাহরণ দেখাতে পারবেন? প্রধান উপদেষ্টার কাছে সম্পদের হিসাব জমা দিবেন বলেও জানান বাণিজ্য ও বিমান উপদেষ্টা। স্বাক্ষর করে এটা ক্যাবিনেট ডিভিশনে জমা দিয়ে দেব। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন ডাক্তার জুবাইদা রহমান। তিনি বলেন, দেশ গঠনে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। রাজধানীর গুলশান বনানী বাড়িধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বিনামূল্যে মেয়েদের স্নাতকোত্তর পাস, প্রত্যেক উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ প্রসবের ব্যবস্থা, নারী সাপোর্ট সেল, সবেতনে 6 মাস মাতৃত্বকালীন ছুটি সহ নারীদের নিয়ে বিএনপির নেয়া নানা পরিকল্পনা তুলে ধরেন। একই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। আমরা নিশ্চিত করতে চাই নিরাপত্তা এবং তাদের সুরক্ষা, নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা, কর্মস্থলে ডে কেয়ার সেন্টার, প্রত্যেকটি মা নিশ্চিন্তে তার কর্মস্থলে কাজ করতে পারবে। সুপরিকল্পিত রাজনৈতিক পরিকল্পনার মাধ্যমে অবশ্যই সমস্যার সমাধান সম্ভব। মৌলভীবাজার সদর আসনে দিন দিন বাড়ছে নির্বাচনী উত্তাপ। বিএনপি এবং জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে বলছেন ভোটাররা। তবে বেকারত্বের হার কমাতে, কর্মসংস্থান সৃষ্টি এবং চা শ্রমিকদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। মৌলভীবাজার থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সদর এবং রাজনগর নিয়ে মৌলভীবাজার 3 আসনে মোট প্রার্থী 4 জন। এখানে ধানের শীষের প্রার্থী সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে এম নাসির রহমান। জেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি চা শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার করেন তিনি। আপনি যদি ওদেরকে বেনিফিটটা ঠিক মতন দিয়ে রাখেন, তাহলে কিন্তু ওদের নেক্সট জেনারেশনরা ওইটাতে ইয়েতে, এখন তো ওরা বাধ্য হয়ে করতে হচ্ছে, কষ্ট হয়ে করে ইয়েতে, বাট আপনি যে ইনসেন্টিভটা দিতে হবে চা শ্রমিকদের ব্যাপারে। আমার প্ল্যান হলো একটা পুরা বিল এনে, চা শ্রমিকদের প্রোটেকশনের জন্য একটা বিল এনে, তাদের প্রোটেকশন একটা বিল আকারে আনে, তাদের যাবতীয় বেনিফিটস যা যা করা দরকার সেটার জন্য আমার একটা প্ল্যান আছে। জামাতের 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের ঘড়ি প্রতীক নিয়ে লড়ছেন আহমদ বিল্লাল। জামাত ইসলামী আসনটি জোটের প্রার্থীকে ছেড়ে দিলেও এখনও দাড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে আছেন আব্দুল মান্নান। উনি একটা সুসংগঠিত দল, এইটা রাজনগর মৌলভীবাজারবাসী এটা কামনা করে নাই। মাঠে আজকে প্রচুর জবাব দিতে হচ্ছে। আপনি 11 দলের প্রার্থী দেওয়ালগড়ির, এখানে দেখলাম পাল্লাও মাঠে আসতেছে, কি জবাব দিব? এটা দেশবাসী একটার জবাব দিবে। শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার 4 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন প্রার্থী। বিভিন্ন দলের প্রার্থী থাকলেও আলোচনায় আছেন ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু। আমার তো ভোট দিবে সাধারণ মানুষ, এখানে জীবনও কোনোদিন দানচড়া পাস করে নাই। যে এখানে আমার আদর্শ জিয়াউর রহমান আদর্শ নিয়ে আমি কাজ করি, এই আদর্শে আদর্শিত মানুষ আমাকে ভালো পায়। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এই নেতা একাধিকবার শ্রীমঙ্গল পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। মনির হোসেন তপু, ATN বাংলা, মৌলভীবাজার। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে দিনাজপুর 6 আসনে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুরের দামাইল এলাকায়। এলাকাটি পড়েছে দিনাজপুর 6 আসনের অন্তর্ভুক্তে। এই এলাকায় যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু দিনভর তাদের প্রচারণা চালিয়েছেন। এখনো কিন্তু একটি মতবিনিময় সভা চলছে। বর্তমানে কিন্তু আমার সঙ্গে এখানে আছে বিএনপির মনোনীত প্রার্থী। তিনি নির্বাচন নিয়ে কি ভাবছেন? আমি এই অঞ্চলে মানুষের মধ্যে ধানের শীষের প্রতি যে উৎসাহ উদ্দীপনা, আলহামদুলিল্লাহ 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে প্রমাণিত হবে।
যে ধানের শীষের প্রতি মানুষের কতটুকু ভালোবাসা রয়েছে। 11 দলীয় জোট থেকে জামায়াত ইসলামী প্রার্থী রয়েছেন আনোয়ারুল ইসলাম। এলাকায় মোট ভোটার সংখ্যা 5,73,000-এরও বেশি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে দিনাজপুর 6 আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। জামায়াতের আমিরের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা। তবে জামায়াতের প্রতিনিধি বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ নারীদের ব্যবহার করে দলকে বিতর্কিত করছে। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তারা। আবারও সালাম স্টিল ভোটার গাড়ির খবর। ধানের শীষ ও দাড়িপাল্লা নারায়ণগঞ্জ 4 আসনটি শরিকদের ছেড়ে দেয়ায় মাঠে আছেন 13 জন প্রার্থী। বিএনপির সমর্থন নিয়ে নির্বাচনী প্রচারণায় খেজুর গাছ প্রতীকের মুফতি মনির হোসাইন কাশিমি। অন্যদিকে শাপলাকুলি প্রতীকে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এছাড়াও ভোটের মাঠে সক্রিয় আছেন বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপির মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী শাহ আলম সহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। এবারে অর্থ সংবাদ। আদ্দিন নার্সিং ইনস্টিটিউট প্রতিবারের মতো এ বছরও বার্ষিক বনভোজনের আয়োজন করে। আদ্দিন সাকিনা উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাসে বনভোজন অনুষ্ঠিত হওয়ায় খুশি শিক্ষার্থীরা। লেখাপড়ার চাপের পাশাপাশি এই বিনোদন শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলবে বলে মনে করেন প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। এবারে থাকছে খেলার খবর। গত আসরের সেমিফাইনালিস্ট আফগানিস্তানকে 5 উইকেটে হারিয়ে টি-20 বিশ্বকাপে শুভ সূচনা করল নিউজিল্যান্ড। 183 রানের টার্গেটে নেমে মাত্র 14 রানি ফিন অ্যালেন ও রাচিন রবিন্দ্রের উইকেট হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে জেসন ফিলিপসকে নিয়ে 74 রান যোগ করে চাপ সামাল দেন ম্যাচ সেরা টিম সেইফার্ট। শেষ পর্যন্ত 5 উইকেটে 183 রান তুলে 13 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। 42 বলে সেইফার্ট 65 রান করেন। এর আগে চেন্নাইয়ের টসে জিতে ব্যাট করে 6 উইকেটে 182 রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ 63 রান করেন গুলবাদিন নাইম। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরে মানুষের জন্য একটি নিরাপদ দেশ গড়ে তোলা হবে। রাজধানীর নির্বাচনী জনসভায় তারেক রহমান ধানের শীষকে বিজয়ী করার আহ্বান। আওয়ামী লীগ যে অপকর্ম করেছে আরেকটি দল তা অব্যাহত রেখেছে। রাজধানীতে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির ভোটে চাঁদাবাজদের পরাজিত করার আহ্বান নাহিদ ইসলামের। প্রার্থীদের সহিংস আচরণ সার্বিক নির্বাচনী পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে ডক্টর ইফতেখারুজ্জামান। আচরণবিধি লঙ্ঘন ও অসুস্থ প্রতিযোগিতা রোধে সরকার ও ইসি ব্যর্থ। নির্বাচন নিয়ে অর্ধেকেরও বেশি জনগণ উদ্বিগ্ন। এবারের ভোটকে চরম অনিরাপদ মনে করছেন দেশের 26% মানুষ, গবেষণা প্রতিবেদনের তথ্য। নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। শেষ মুহূর্তের জনসংযোগে ব্যস্ত প্রার্থী সমর্থকরা। প্রচারণায় শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার দাবি ভোটারদের। সেনা সদস্যরা র্যাবে গিয়ে পেশাদার খুনিতে পরিণত হয়। ট্রাইব্যুনালের গুম খুনের সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া। এবং নির্বাচন বিঘ্ন করতে চট্টগ্রাম বন্দর জিম্মি করে আন্দোলন করা হচ্ছে। মন্তব্য নৌ পরিবহন উপদেষ্টার। ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করছে না অন্তর্বর্তী সরকার। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।